হ্যালো বন্ধুরা, শুরু করছি থাই বিএল সিরিজ খেমজিরা এর এপিসোড 11। এই এপিসোডটা শুরু করার আগে তোমাদের একটু বলে রাখি যে আজকের এপিসোডটা একটু স্ক্যারি টাইপের। সো কেউ হেজিটেশন করো না, ভয় পেও না। জাস্ট এটা তো ড্রামা, তাই না? যাই হোক, চলো আমরা ড্রামায় ফিরে যাই। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যে একটা কাল্পনিক চিত্র, যেটা কাসেন ওই জেড খেম ওদেরকে বলে যে কিভাবে তার সাথে মাস্টারের সাথে দেখা হয়েছে, এবং সে খুব নাটকীয়ভাবে বলে যে একদল গুন্ডা দেখা যায় যে মাস্টারকে বেঁধে রাখে এবং তাকে জিম্মি করে, এবং কাসেম সেখানে হিরোর মতো গিয়ে তাকে বাঁচিয়ে নেয়। কিন্তু এই কথা শুনে দেখা যায় যে জেন বলে যে তুমি আর মিথ্যা কথা বলো না, আসল যে ঘটনা সেটা এটার থেকে 100 ভাগ ছোট। তখনই দেখা যায় আবার পুরনো কাহিনী, এবং সেখানে দেখা যায় একদল গুন্ডা মাস্টারকে বেঁধে রাখে এবং সে একাই ওদেরকে একদম সাইজ করে ফেলে, এবং দেখা যায় সবাই ওকে বসে সম্মান জানায়। এবং তখনই হিরোর মতো দেখা যায় যে কাসেন ওখানে মোটরসাইকেল নিয়ে আসে, আর মাস্টার বসে বসে একটা বই পড়ছিল। যখন দেখা যায় কাসেন আসে, তখন মাস্টার উঠে ওর দিকে তাকায় এবং বলে যে তোমার এত সময় লেগেছে কেন? তখন কাসেম কিছু একটা বলতে চায়, কিন্তু তারপর আবার ওই গুন্ডাটার ওই অবস্থা থেকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি একাই ওদেরকে হ্যান্ডেল করেছো? তখন দেখা যায় যে মাস্টার বলে যে হ্যাঁ। তখন মাস্টার ওর কাঁধে হাত রাখে আর বলে যে তুমি এতে জরিমানাটা আমার হয়ে দিয়ে দিও। এই কথা বলে দেখা যায় যে মাস্টার ওখান থেকে চলে যায়, আর কাসেম সে তো অবাক হয়ে ওদের দিকে তাকিয়ে থাকে। এরপর আমরা বর্তমানে ফিরে আসি, দেখা যায় যে ওখানে জেট, চার্ন, খেম ওরা চিকেন খাচ্ছিল, এবং জেনও ওদের সাথে আছে। মাস্টার জানালার পাশে দাঁড়িয়ে আছে, আর কাসেন সে টেবিলের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কাসেন তখন বলে যে জেন তুমি সম্পূর্ণ ভুল জানো এটা, এবং দেখা যায় সে আরো বলে যে তখন থেকেই পড়ানার আমি একদম বেস্ট বুদ্ধি হয়ে গেছি এবং ডাই অর রাইট টাইপের ফ্রেন্ড। তখন দেখা যায় যে সে মাস্টারকে জিজ্ঞাসা করে আমি ঠিক বলছি না পড়ান? তখন দেখা যায় যে মাস্টার বলে হ্যাঁ, এবং তখনই খেয়ে মাস্টারের দিকে ফেরে এবং বলে যে মাস্টার আপনি এখন গুন্ড প্রকৃতির ছিলেন? তখন দেখা যায় যে মাস্টার বলে যে হ্যাঁ সেরকমই, কিন্তু আমি ও লাইফটা অনেক আগেই ছেড়ে দিয়েছি এবং বয়স বাড়ার সাথে সাথে বুদ্ধিও বেড়েছে এখন, অন্য কারো মতো না যে শুধু বয়সই বাড়বে। একথা সে মূলত কাসেমকে মিন করে বলে। একথা শুনে দেখা যায় কাসেম একটু ইতস্তত বোধ করে এবং সে জেডের কাছ থেকে ওর ড্রিঙ্কসটা নিয়ে নেয়, এবং তখনই দেখা যায় যে জেড বলে যে এইমাত্রই না মাস্টার বলল যে তোমার বয়স বাড়ার সাথে সাথে বুদ্ধিও বাড়ার দরকার আছে? তখন দেখা যায় যে সে আবার লজ্জা পায় এবং সে জেডের গলা ধরে ওর পাশে বসে এবং চারদিকে তাকিয়ে তাকিয়ে বলে যে জেড তুমি জানো যে শুধু আমার বয়সই সেই জিনিসটা যেটা আমার বড়। এই কথা শোনার পর দেখা যায় খেম আর চান দুজনেই ওর দিকে তাকায়, আর দেখা যায় যে চান সে জেলাসিতে তার চিকেনগুলো জোরে জোরে চাবাতে থাকে, এবং এই দৃশ্য দেখে দেখা যায় যে জেটের বোন ও কাসেনের পিঠে একটা চড় মারে, এবং দেখা যায় যে কাসেন লাফ দিয়ে উঠে দাঁড়ায়। আর তখনই জেন বলে যে তুমি একদমই আমার ভাইয়ের সাথে ফাজলিমি করার চেষ্টা করবে না। তখনই মাস্টার সবাইকে বলে যে অনেক হয়েছে, এবং সবাই তার দিকে তাকায়। তখন দেখা যায় মাস্টার বলে যে আজকে আমি কাসেমকে এখানে ডেকেছি কারণ তাকে আমাদের দরকার হবে। এবং তখন দেখা যায় যে সে জেনকে বলে যে জেন তুমি যে স্পেলগুলো পাঠ করতে ওগুলো কি তোমার মনে আছে? তখন দেখা যায় জেন বলে যে আমার মনে আছে কিছুটা, আমি মাঝে মাঝে ওগুলো পাঠ করি। তখন দেখা যায় যে মাস্টার বলে যে মিথ্যা কথা বলার দরকার নেই, তোমার ওগুলো এখন আমাদের অনেক বেশি দরকারে লাগবে। এরপরে দেখা যায় মাস্টার ওই রুমের সকল দরজা জানালা বন্ধ করে দেয়, এবং এই কথা যেন রামফেং শুনতে না পায় এজন্য সে ঘরটা সিল করে দেয়, এবং বলে যে আমি এই ঘরটা এখন সিল করে দিয়েছি এবং আমাদের কথা এখন আর রামফেং কিছুই শুনতে পাবে না। এই কথা বলার পর সে আবার বলে যে আমি আমাদের পুরো প্ল্যানটা জাস্ট একবার বলে যাব এবং তোমরা সেটা মনোযোগ দিয়ে শুনবে এবং মনে রাখবে। তখন সকলেই বলে ঠিক আছে। এরপরের দিকে আমরা দেখতে পাই মাস্টার খেমের মাথা থেকে কিছু চুল কেটে ওটা জেনের কাছে দেয় এবং বলে যে যত তাড়াতাড়ি সম্ভব তুমি এই কাজটা সম্পন্ন করবে, এবং যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে। তখন দেখা যায় যে জেন বলে যে আমি আর্জেন্টের একটা মিটিং ফিক্সড করে রেখেছি এটার জন্য, এবং আমি চেষ্টা করবো যত দ্রুত সম্ভব এটা সম্পন্ন করার জন্য, এবং অবশ্যই আমার সাহায্য দরকার হলে আমি আপনাকে জানাবো। এই কথা বলার পর দেখা যায় যে জেন ওখান থেকে চলে যায়, এবং এরপর আমরা দেখতে পাই যে খেমের মন খারাপ, সে একটা আর্ট খাতা বের করে। তখন মাস্টার পেছন থেকে বলে যে এগুলো কি? তখন দেখা যায় যে খেম বলে যে আমি আমার কাছে যত মানুষ আছে, আমি যাদের কাছ থেকে ভালোবাসা পেয়েছি, কেয়ার পেয়েছি, তাদের প্রত্যেকের ছবি এঁকে রেখেছি, এবং আমি আমার শেষ যে কথা সেগুলো এটা রেখে রেখেছি। আমি তো হয়তো নাও বাঁচতে পারি এরপরে, কিন্তু এগুলো স্মৃতি হয়ে থেকে যাবে তাদের কাছে। তখন দেখা যায় মাস্টারের একটু মন খারাপ হয়, এবং মাস্টার ওকে পিছন থেকে জড়িয়ে ধরে আর বলে যে খেম তোমার এসব কিছু আর এখন বহন করার দরকার হবে না, আমরা সবাই তোমার সাথে আছি এবং তোমার সবাইকে বিশ্বাস করতে হবে খেম। এই কথা বলার পর দেখা যায় যে সে গভীরভাবে আরও জড়িয়ে ধরে পেছন থেকে খেমকে, এবং কতক্ষণ পর দেখা যায় যে খেমকে ছেড়ে মাস্টার সোজা হয়ে দাঁড়ায়, কিন্তু খেম পেছনে ফিরে আবার মাস্টারের কোমর জড়িয়ে ধরে এবং মাস্টার ওর পিঠে হাত বুলিয়ে দেয়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে কাসেম চার্নকে ড্রাইভিংয়ের শেখাচ্ছিল, এবং সেটা খুব ক্রেজি একটা ড্রাইভিং ছিল, কারণ তাদের প্ল্যানের ভেতরে এটাও ছিল যে এভাবেই তার রামপুইংকে পথভ্রষ্ট করবে এবং তার যে পাওয়ার আছে ওটাকে কমিয়ে দেবে। যে বসে বসে এগুলো দেখছিল, এবং দেখা যায় যে যখন ওদের গাড়ি এসে থামে তখন কাসেন আর চার্ন গাড়ি থেকে নামে। কাসেনের অবস্থা ঠিক থাকলেও চার্নের অবস্থা একদমই ঠিক থাকে না। তখনই জেট দৌড়ে ওদের কাছে যায় এবং তখন বলে যে এটা খুবই ফিয়ার্স ছিল, এবং দেখা যায় সে চার্নকে জিজ্ঞাসা করে তোমার কি মনে হয় চার্ন? তখন চার্ন দেখা যায় যে সে একদম ঠিক আছে, কিন্তু পরক্ষণই
তার বমি আসে এবং সে সাইডে চলে যায়। তখন দেখা যায় যে কাসেন বলে যে এটা অনেক স্লো ছিল, আমাদেরকে আরো ফাস্ট হতে হবে এবং সে আরো বলে যে না হলে যে রামফুয়েং তার সাথে পারা যাবে না। এই কথা শোনার পর চান কাসেনের দিকে তাকায়। তখন কাসেন বলে যে তুমি যদি না করতে পারো তাহলে আমি এটা করবো তোমার পরিবর্তে। তখন জেড বলে মাস্টার বলে যে চার্নের ইনস্টিংক্ট অনেক ভালো এবং তাকেই এটা করতে হবে। তখন দেখা যায় চার্ন একটু ডিসঅ্যাপয়েন্টেড হয় এবং জেড চার্নকে বলে যে তুমি চিন্তা করো না, তুমি তার সাথে আরেকটা রাউন্ড ঘুরে আসো, তারপর দেখবে সব ঠিক হয়ে যাবে। একথা বলার পর দেখা যায় যে চার্ন বলে যে তুমি তাকে অনেক বিশ্বাস করো তাই না? দেখা যায় যে জেড কিছুই বলে না এবং চার্ন আরো বলে যে আমার স্ট্রেংথ যদি স্ট্রং না হতো তাহলে তুমি তার সাথেই যেতে এবং তুমি তাকে এটা হ্যান্ডেল করতে দিতে তাই না? এই কথা বলার পর দেখা যায় যে চার্ন একটি টেবিলে গিয়ে বসে এবং তার ড্রিঙ্কস নেয়। আর ওদিকে জেড ওর দিকে তাকায় এবং তখনই দেখতে পাওয়া যায় যে কাসেনও জেটের দিকে তাকায় এবং বলে যে তুমি কি শিওর যে সেটা পারবে? তখন জেড কাসেনের কাছে আসে এবং বলে যে যেটাই হয়ে যাক না কেন আমি চার্নের সাথেই যাব, এটা শিওর। তখন কাসেন বলে যে তুমি তাকে একটু বেশি বিশ্বাস করো তাই না, এবং তুমি এরকম বিশ্বাস আগে কখনো কাউকে করোনি। এই কথা শোনার পর জেড কিছু বলে না। ওর ফোনে একটা কল আসে এবং সে ওটা পিক করতে যায় আর বলে যে তুমি তাকে একদমই বিরক্ত করবে না, আমি ফোনটা পিক করে আসছি। এই কথা বলার পর সে ফোন নিয়ে ওখান থেকে চলে যায় এবং তখনই দেখা যায় যে কাসেন চার্নের দিকে তাকায় এবং ওর কাছে যায় আর চার্নকে জিজ্ঞাসা করে কাসেন যে তুমি কতদিন ধরে জেডকে চেনো? তখন দেখা যায় চার্ন বলে যে 1 মাস আগে আমরা ভলান্টিয়ার ক্যাম্পে গিয়েছিলাম, সেখান থেকে আমাদের পরিচয়। এবং তখন কাসেন বলে যে মাত্র 1 মাস? এবং সে আরো বলে আমি তো তাকে তার 16 বছর বয়স থেকেই চিনি। এবং সে আরো বলে যে আমরা অনেক ক্লোজ এবং আমরা দুজন একসাথে অনেক কিছু সাফার করেছি এবং অনেক কিছু ভোগ করেছি। এই কথা শোনার পর দেখা যায় যে চার্ন জেটের দিকে তাকায় এবং সে বলে যে সে কখনোই আপনার কথা আমাকে বলেনি। তখন দেখা যায় যে তখন কাসেন বলে যে তার মনে হয় মনে ছিল না বা সে বিজি ছিল এই জন্য বলতে পারেনি। এবং তখন দেখা যায় যে কাসেন আরো বলে যে তুমি আর জেড কতটা ক্লোজ তোমরা? তখন দেখা যায় যে চার্ন জিজ্ঞাসা করে আপনি কি বোঝাতে চাইছেন? তখন দেখা যায় যে কাসেন বলে যে আমি তার সাথে অনেক ক্লোজ এবং অনেক ভালো বন্ডিং আমাদের, কারণ আমি তার প্রথমবার ছিলাম। এই কথা শোনার পর দেখা যায় যে চার্নের তো এমনিতেই শরীর খারাপ, তারপর এই কথা শুনে তার মনটা অনেক খারাপ হয়ে যায় এবং সে একবার জেটের দিকে তাকায়। আবার সে মনে করে সে হোটেলের কথাগুলো যেখানে জেট বলেছিল যে আমি তার প্রথম। এবং চার্ন তখন তাকে জিজ্ঞাসা করেছিল সত্যিই কি আমি তোমার প্রথম? তখন দেখা যায় জেট বলেছিল যে হ্যাঁ তুমি আমার প্রথম। এরপর আবার বর্তমানে ফিরে আসি। দেখা যায় চার্ন জেটের দিকে তাকায় আর কাসেন বলে যে তুমি শক্ট হয়ে গিয়েছিলে যে সে তোমাকে বলেনি তাই না? তখন দেখা যায় চার্ন বলে যে সে যদি আমাকে না বলে তাহলে ওটা আমার জানারও দরকার নেই। এই কথা শোনার পর দেখা যায় যে কাসেন একটু দমে যায় এবং সে আরো বলে যে তুমি সেটা নিজেই ঠিক করো। এবং সে আরো বলে তুমি যদি আজকে আমাকে আউটপ্লেস করে দিতে পারো তাহলে আমি তোমাকে সব বলবো যে কিভাবে আমরা ক্লোজ হয়েছি এই সব ডিল। তখন দেখা যায় যে চার্ন উঠে দাঁড়ায় এবং বলে যে গাড়িতে আসো। এবং সে এই কথা বলার পর দেখা যায় সে গাড়ির কাছে যায় এবং হেলমেটটা নিয়ে মাথায় পড়ে এবং দেখা যায় যে সে বলে যে এখনো পুরো বিকেল পড়ে আছে। এই কথা শোনার পর দেখা যায় যে কাসেনও গাড়ির কাছে যায় এবং সেও হেলমেট পরে নেয়। এরপরে তারা দুজনেই গাড়ির ভেতর ঢোকে এবং গাড়ি স্টার্ট দিয়ে যখন ওরা রানওয়েতে প্রবেশ করে তখনই দেখা যায় যে যে পিছনে ফিরে তাকায় এবং বলে যে হোলি শিট, এটা তো অনেক বেশি ফাস্ট ছিল আগের থেকেও। এবং তখনই দেখা যায় যে রানওয়েতে গিয়ে তারা যখন স্টার্ট দিবে তখন দুজন দুজনের দিকে তাকায়। এরপর দেখা যায় যে ড্রাইভিং সিটে চার্ন বসা এবং সে পুরো উড়োধুরা গাড়ি চালাতে থাকে এবং দেখা যায় যে সে উপরে উঠে এগুলো দেখতে থাকে। আর যখন তারা ফিরে আসে তখন দেখে যে চার্ন এবং কাসেন দুজনের অবস্থাই বেশ খারাপ। এবং তখনই দেখা যায় জেট দৌড়ে ওদের কাছে যায় এবং চার্নকে ড্রাইভিং সিট থেকে নামতে দেখে জেট তখন বলে যে ওটা তুমি ছিলে? এটা একদমই ফায়ার ছিল। দেখা যায় যে চার্ন কিছুই বলে না আর ওদিকে দেখা যায় কাসেন তার অবস্থা পুরোই খারাপ হয়ে যায় এবং সে দূরে গিয়ে বমি করে দেয়। এবং তখনই দেখা যায় যে জেট ওর দিকে তাকায় আর তখন বলে যে ব্রো তুমি কি ঠিক আছো? এবং তখন দেখা যায় যে জেট হাসি আর চার্নের দিকে তাকায় এবং বলে যে এটা কি তোমার রিভেঞ্জ ছিল তখনকার জন্য? তখন চার্ন বলে না। এই কথা বলে দেখা যায় সেও কাসেনের কাছাকাছি যায় এবং দুজনেই একসাথে বমি করে দেয় এবং একজন অন্যজনের পিঠে তখন দেখা যায় হাত বুলিয়ে দেয়। আর এই দৃশ্য দেখে দেখা যায় যে পিছনে বসে জেড হাসতে থাকে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে রামপুয়েং ছাদের উপর দাঁড়িয়ে আছে এবং ওদের যে ডরম আছে তার দিকে দৃষ্টি রেখেছে এবং সে বলে যে আমি আশা করবো যে তোমাদের একটা প্ল্যান থাকবে। কিন্তু সে আরো বলে যে কিন্তু তোমাকে তো আমার প্রাইজিং করতেই হয়। এই কথা বলার পর সে আরো বলে যে এই অল্প সময়ের ভেতরেই তুমি খেমের যে স্পিরিচুয়াল যে অ্যাবসেন্স সেটা একদম সম্পূর্ণ ক্লিয়ার করে ফেলেছো। এবং সে আরো বলে যে তুমি কমপ্লিটলি এটা করতে পেরেছো এবং এই জন্য তোমাকে ওয়েলকাম। এবং দেখা যায় যে সে আরো বলে যে তুমি একদমই আমাকে ডিসঅ্যাপয়েন্টেড করনি এই কাজে। এরপরে দেখা যায় যে তার পাশে অন্যান্য খারাপ যে স্পিরিটগুলো আছে তারাও এসে জমা হয় এবং তখনই রামপুয়েং বলে যে আজকে তোমরা প্রত্যেকে ধ্বংস হওয়ার আগ পর্যন্ত লড়ে যাবে। এই কথা বলার পর দেখা যায় যে নিচে আমরা যে চার্ন, খেম, জেন ওদের সবাইকে দেখতে পাই। এবং তখনই দেখা যায় যে মাস্টার কাসেনকে জিজ্ঞাসা করে যে আমি না তোমাকে বলেছিলাম অন্য একটা কার ব্যবহার করতে?
তখন কাসেন বলে যে, "আসলে তুমি বলেছিলে যে ওই যে ঘোস্ট ওর থেকে দূরে থাকার জন্যই আমরা এটা ব্যবহার করব এবং আমার যেসব গাড়ি আছে তার ভেতর এটাই ছিল সবথেকে কম দামি।" তখন দেখা যায় যে খেম বলে যে, "এটাই সবথেকে কম দামি?" তখন কাসেন বলে, "হ্যাঁ, এটাই সবথেকে কম দামি।" তখন দেখা যায় মাস্টার আর কিছুই বলে না। এরপরে কাসেন উঠে দেখা যায় যে খেমের কাছাকাছি যায় এবং সে বলে যে, "এটা অনেক বেশি টাইট হতে চলেছে এই জার্নিটা।" এবং এই কথা বলার পর দেখা যায় খেম মাস্টারের দিকে তাকায় আর কাসেন আবার তার গাড়ির কাছে ফেরত যায় এবং সে হাসতে থাকে। আর এদিকে খেম মাস্টারের দিকে তাকায়। কিন্তু দেখা যায় মাস্টার একটু অ্যানয়েড হয় বাট কিছুই বলে না। আর ওদিকে জেন দেখা যায় যে জেডকে গিয়ে জড়িয়ে ধরে এবং বলে যে অনেক বেশি কেয়ারফুল থাকবে এবং চার্নকে বলে যে তুমি ওর অনেক দেখাশোনা করবে কারণ ও আমার একমাত্র ভাই। এই কথা বলার পর দেখা যায় জেড বলে যে তুমি চিন্তা করো না, আমাকে মারা এত সহজ না, তুমি জানো সেটা। এই কথা বলার পর দেখা যায় বন্যা একটা চড় মারে ওকে এবং তখন জেড বলে যে কামন, তুমি কি আমাকে একটু সময়ের জন্য কুল থাকতে দেবে না? এই কথা বলে জেড ওখান থেকে সরে যায় এবং তখন জেন চার্নের দিকে তাকায় আর বলে যে তাকে প্রোটেক্ট করো প্লিজ, সে আমার একমাত্র ভাই। এই কথা বলার পর দেখা যায় যে চার্ন বলে যে আপনাকে চিন্তা করতে হবে না, আমি তাকে কিছুই হতে দেবো না। এবং সে আরও বলে যে আপনি নিজেও বেশি হার্ট হবেন না নিজের প্রতি। এই কথা বলার পর দেখা যায় যে মাস্টার সবাইকে বলে যে আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে, এখন আমার সাথে আসো তোমরা। এই কথা বলার পর দেখা যায় যে যখন তারা সামনে চলে যেতে নেয় তখনই চার্নের কাছে আসে এবং বলে যে তুমি কি সত্যিই আর কিছু জানতে চাও না? তখন দেখা যায় চার্ন বলে যে জেটের পাস্ট কি ছিল সেটা আমার দেখার দরকার নেই, সে এখন কেমন সেটাই মূল বিষয়। এই কথা শোনার পর কাসেন বলে যে তুমি আমার মন জিতে নিয়েছো, আমি অনেক খুশি। এই কথা বলার পর দেখা যায় যে মাস্টার আবার পিছনে ফিরে এবং কাসেনকে চার্নের সাথে কথা বলতে দেখে সে তার নাম ধরে ডাকে। তখন দেখা যায় যে তারা সবাই মাস্টারের কাছে যায় এবং মাস্টার তার সাধ্য অনুযায়ী সবাইকে প্রোটেক্ট করার জন্য সিল করে দেয় এবং সে বলে যে এখনই সময়, সবাই রেডি হয়ে যাও। এরপরে দেখা যায় যে লাল আর সাদা দুটো গাড়ি ওরা বের করে এবং একটা গাড়িতে চার্ন আর জেট এবং অন্য একটা গাড়িতে কাসেম, খেম আর মাস্টার চড়ে বসে। যখন দেখা যায় লাল গাড়িটা চলে যায় তখন রামফুয়েং কিছু একটা ফিল করার চেষ্টা করে কিন্তু তার ভেতরে খেমের কোনো অস্তিত্ব সে বুঝতে পারে না। এই জন্য বলে যে ওটার ভেতর খেম নেই এবং পরের যে গাড়িটা সেটার ভেতর থাকে চার্ন আর জেট এবং বলে যে তোমরা এই গাড়িটা ফলো করো, এখানেই সে আছে। এরপর আমরা দেখতে পাই চার্ন গাড়ি চালাচ্ছে এবং তার পাশেই দেখা যায় যে খেমের রূপ ধরে জেট বসে আছে এবং তখনই দেখা যায় যে হঠাৎ করে ওরা আত্মার উপস্থিতি টের পায় এবং চার্ন একটু নার্ভাস হয়ে যায়। তখনই জেট ওর হাতের ওপর হাত রাখে এবং আমরা ওদের পূর্বের প্ল্যানের কিছু একটা শুনতে পাই। তখন দেখা যায় মাস্টার বলে যে যে খেমের বার্থডে যতই এগিয়ে আসবে রামপিং ততই বেশি শক্তিশালী হবে এবং সে 400 বছর ধরে এই শক্তিকে পুঁজি করে রাখছে। এবং সে আরও বলে যে তারা এমনই শক্তিশালী হবে, আমিও মনে হয় তাদেরকে থামাতে পারবো না। এই কথা বলার পর মাস্টার তখন বলে যে কিন্তু আমরা তাদেরকে স্টল করে তার যে ক্ষমতা সেটা কিছুটা হলেও কমাতে পারি। এবং সে আরও বলে যে এর জন্য অবশ্যই কাউকে খেমের রূপ ধরে থাকতে হবে। তখন এই কথা শুনে দেখা যায় যে কাসেনের ড্রিঙ্কস খাওয়া বন্ধ হয়ে যায় এবং মাস্টার প্রথমে কাসেনের দিকে তাকায়, সে একটু নার্ভাস হয়ে যায়। তারপরে চার্নের দিকে তাকায়, দেখা যায় যে সেও একটু ইতস্তত করছে। এরপর তার চোখ পড়ে জেটের দিকে এবং সে দেখা যায় জেটের কাছে যায় এবং ওর কাঁধে হাত রাখে। জেট তখন বলে যে আমি বুঝতে পেরেছি, আমি এবং এটা করতে চাই। এই কথা বলার পর দেখা যায় যে আবার আমরা বর্তমানে ফিরে আসি এবং দেখতে পাওয়া যায় যে ওদের চারপাশে স্পিরিটে ভরে যায়। তখনই দেখা যায় যে জেট চার্নকে বলে ভালোই হয়েছে যে তুমি ঘোস্ট দেখতে পাও না। তখন চার্ন বলে সেটা মনে হয় সত্যি না, কারণ দেখো পিছনের ওই গাড়িটা আমাদেরকে চাপা দেওয়ার চেষ্টা করছে। এ কথা বলার পরে দেখা যায় যে তাদের গাড়ির মতো আরো একটা গাড়ি তাদেরকে বারবারই চাপা দেওয়ার চেষ্টা করছে। তখন দেখা যায় যে শুধু একটা গাড়ি না, অনেকগুলো গাড়ি ওদের পিছনে পড়ে আছে। তখন চার্ন জেটকে বলে যে তুমি শক্ত হয়ে বসো এবং সে বারবার এপাশ ওপাশ করে গাড়ি কাটাতে চেষ্টা করে এবং কতদূর আসার পর ওরা একটা নিরিবিলি রাস্তায় চলে আসে এবং বলে যে এছাড়া এখনও আমাদের পেছনে আছে। এই কথা বলার পরেই দেখা যায় ওরা একটা ব্রিজের উপরে উঠে যায় এবং সামনেই দেখতে পাওয়া যায় অনেকগুলো গাড়ি রাখা এবং হঠাৎ করে ব্রেক করার কারণে ওরা দুজনেই একটু ঘাবড়ে যায় এবং যখনই মাথা তুলে তাকায় তখনই দেখতে পায় যে ওখানে রামপুয়েং এর দল দাঁড়িয়ে আছে এবং অন্য একটা স্পিরিট গাড়ি থেকে বের হয়ে ওদের গাড়ির কাছাকাছি আসে। তখনই দেখা যায় জেট সানকে বলে যে আমার একটু সময়ের প্রয়োজন আমার ডিসগুইস হওয়ার জন্য, তুমি একটু সামলে নাও। একথা শোনার পর দেখা যায় যে চান গাড়ি থেকে নামায় এবং দেখতে পায় ওদের সামনে পিছনে দুই সাইডেই অনেক স্পিরিট দাঁড়িয়ে আছে এবং গাড়ি থেকে যখন নামে এরপরে দেখা যায় জেটও গাড়ি থেকে নামে এবং সে খেমের বেশ ধরে নামে। তখনই রামপুয়েং ওখানে উপস্থিত হয় এবং সে বলে যে মাত্র এতটুকুই করতে পেরেছে তোমাদের সেই সামান তোমাদের জন্য, আমি তো ভেবেছিলাম আরো ভালো কিছু করবে। রামপুয়েং আরো বলে তোমার যে রাইস গ্রিন ওগুলো তোমাকে বাঁচাতে পারবে না, ওগুলো আরো বেশি তোমার মৃত্যুকে পেইনফুল করে দেবে। তখনই দেখা যায় যে জেট ওর কাছাকাছি আসে এবং বলে যে একদমই আমার মাস্টারকে ইনসাল্ট করার চেষ্টা করবে না, তুমি হলে কি একটা উইশ। তখন রামপুয়েং বলে উইশ, আমি মোটেও উইশ না। এই কথা শোনার পর দেখা যায় যে রামপুয়েং ওর মাইন্ডকে কন্ট্রোল করার চেষ্টা করে এবং জেট লাফিয়ে ওঠে। তখন দেখা যায় চান বলে যে কি হয়েছে। তখন দেখা যায় যে জেট বলে যে আমি নিজেও জানি না। তখন দেখা যায় যে রামপুয়েং ওর মাইন্ডকে কন্ট্রোল করতে না পেরে জিজ্ঞাসা করে যে মাস্টার এই একদিন আগেই তোমার কাছে এসেছিল এবং এখনই তোমার সোল এতটা স্ট্রং হয়ে গেছে। তখনই জেট বলে ও তার মানে তুমি আমার মাইন্ডকে কন্ট্রোল করার চেষ্টা করছিলে তাই না, আর এটা করা একদমই
একদমই সহজ না, বুঝতে পেরেছো? তখনই দেখা যায় যে রামপুই একটু রেগে যায় আর বলে যে, আমি শুধু তোমার মাইন্ড যে কন্ট্রোল করবো সেটাই না, আমার তো অন্য পন্থা আছে। এই কথা বলার পর দেখা যায় যে সে পিছনের ওই আত্মাগুলোকে কিছু একটা ইশারা করে এবং সেখান থেকেই দেখা যায় যে দুটো মোটরসাইকেল ওদের পাশ দিয়ে চলে যায় এবং আরো দুটো চলে যেতে নিলেই তখন দেখা যায় যে চান জেটকে জড়িয়ে ধরে আর বলে, জেট সাবধান। তখনই রামপুং বুঝতে পারে যে তাকে প্রতারিত করে এখানে আনা হয়েছে এবং সে বলে যে, তোমাদের সাহস কি করে হয় আমাকে প্রতারিত করার? এই কথা বলার পর দেখা যায় যে জেটকে সে হাতের ইশারায় ওখান থেকে ফেলে দেয় এবং জেট ওই ব্রিজের পাশে গিয়ে পড়ে আর ওর ডিসগুইজ হওয়ার জন্য যেটা ব্যবহার করেছিল সেটা ওর হাতে গিয়ে পড়ে যায়। এরপর দেখা যায় যে গাড়ি থেকে বের হওয়ার প্রথম যে স্পিডটা ওটা ওর গলা চেপে ধরে এবং দেখা যায় যে এদিকে চান ওর দিকে যেতে নিলে দুটো স্পিড ওকেও ধরে রাখে। তখনই দেখা যায় যে অনেক কষ্ট হতে থাকে জেটের এবং চান বারবার বলে যে, তুমি আমাদেরকে ছেড়ে দাও, আমি তো ক্ষমা চাইছি এবং বলে যে আমাদেরকে যেতে দাও, আমরা এসবের পার্ট না। তখন রামফেং বলে, তাহলে তোমরা আমার কাছে মিডলিং কেন করছো? তখন দেখা যায় যে চান বলে জেটকে ডাকে, জেট জেট বলে এবং সে আরও বলে যে, আমি কিছুই জানি না, আমি আর কাসেন এরা দুজনে তো শুধু আমরা মাস্টারের কথা শুনে তার মতো করে কাজ করেছি। তখন রামফেং বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে বলো খেম কোথায়? যদি তুমি বলো তাহলে আমি তোমার জীবন ভিক্ষা দেবো এবং আমি তোমাকে কিছুই করবো না। তখন দেখা যায় যে চান কান্না করে আর বলে যে তারা দুজনে ডরমেই আছে এবং তারা আমাদেরকে এসব করতে বলেছে এবং তারা মিডনাইট হওয়ার অপেক্ষা করছে ওখানে বসে। তখনই দেখা যায় রামফেং সেন্স করে যে কাসেনও একাই আছে গাড়িতে এবং সে তার সেন্স অনুযায়ী ডর্মে মাস্টার আর খেমের উপস্থিতি অনুভব করতে পারে এবং সাথে সাথেই সে ওখান থেকে ভ্যানিশ হয়ে যায়। আর এদিকে দেখা যায় চান দৌড়ে তখন জেটের কাছে যায় এবং সে বারবার করে জেটকে ডাকতে থাকে, জেট জেট বলে, কিন্তু দেখা যায় জেট কোনো শব্দ করে না এবং সাড়াও দেয় না। তখন কান্না করে আর বলে যে আর চান যে, জেট তুমি আমাকে বলেছিলে যে এটা আমরা একসাথে করব, কিন্তু এখন তুমি আমাকে ছেড়ে কেন এরকম করছো? আমি তোমাকে ডাকছি, তুমি ওঠো। এই কথা বলার পর দেখা যায় যে সে অনেক কান্না করে আর বারবার ডাকতে থাকে, কিন্তু জেট কিছুতেই সাড়া দেয় না। এরপর দেখা যায় যে জেট হঠাৎ করে চোখ খোলে, কিন্তু দেখা যায় যে ওকে সম্পূর্ণ প্রসেস করে ফেলেছে রামফুইং এর যে পাওয়ার, যার কারণে ও উঠে দাঁড়ায় আর হাসে এবং তখনই দেখা যায় যে চান আরও কান্না করে এবং বুঝতে পারে যে ওর সাথে খারাপ কিছু হতে যাচ্ছে। এরপরে দেখা যায় জেট বলে যে, আমরা তো দুজন একসাথে এটা করব বলেছি তাই না? ঠিক আছে চলো একসাথেই করি। এই কথা বলে দেখা যায় যে ওই ব্রিজের ওপর থেকে সে চানকে নিয়ে লাফ দেয়। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই ডর্মের সেই রুমের ভেতর খেম আর মাস্টার প্রার্থনা করছিল এবং দেখা যায় তখনই পেছন থেকে রামপুং এসে দাঁড়ায় এবং খেম জিরা বলে ডাকে। ওর ডাক শুনে ওরা দুজনেই পিছনে ফিরে তাকায় এবং তখন দেখা যায় রামপুং বলে, তোমাদের সাহস কি করে হয় আমাকে এরকম ধোকা দেওয়ার? এই কথা বলার পর দেখা যায় রেগে সে দুইজনকেই মারতে নেয়, কিন্তু দেখা যায় ওই দুটো শুধু পুতুল ছিল এবং ওকে আবার ডিসিভ করা হয়েছে। আর এই দৃশ্য দেখে দেখা যায় ও খুবই অবাক হয়ে যায় এবং রাগে ফুলতে থাকে। আর তখনই দেখা যায় যে ওই ঘরের চারপাশে ওটা সিল করা ছিল এবং সেই স্পেলগুলো জ্বলজ্বল করে ওঠে। আর এই দৃশ্য তখন তাকে আরও রাগিয়ে দেয়। তখনই সেখানে দেখা যায় যে জেটের বোন জেন আসে এবং একটা মোমবাতি হাতে নিয়ে সে বলে যে, তুমি যদি এখানে বসে আমার সাথে সময় নষ্ট করো তাহলে তুমি তোমার টার্গেটকে ঠিক সময় মতো ধরতে পারবে না। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই যে কাসেন আর মাস্টার গাড়িতে করে যাচ্ছে এবং কাসেন তখন বলে যে, সবকিছু সেট হয়ে গেছে, আমার বাটলার তোমাদের জন্য একটা প্রাইভেট জেট ঠিক করে রেখেছিল, যতক্ষণে আমরা এয়ারপোর্টে পৌঁছাবো আমরা এরপর সাথে সাথে টেক অফ করতে পারবো। এই কথা শুনে মাস্টার তখন বলে, আমি তোমাকে বলেছিলাম অন্য একটা গাড়ি ব্যবহার করার জন্য, কিন্তু তুমি সেই টু সিটার গাড়িটাই নিয়ে আসলে। তখন দেখা যায় কাসেন একটু পিন মেরে বলে যে, এটা একদমই পারফেক্টলি দেখো, পারফেক্টলি হয়ে গেছে সবকিছু। তখন আমরা দেখতে পাই যে মাস্টারের কোলের ওপর খেম বসে আছে এবং সে নড়ে চড়ে বসে। আর তখন মাস্টার দেখা যায় কাসেনের দিকে তাকায়, এরপর কাসেন কিছুই বলে না, চুপ করে থাকে সে। কিন্তু দেখা যায় মাস্টার তখন খেমের মুখের দিকে তাকায় আর বলে, তুমি কি টায়ার্ড? খেম তখন বলেন, না টায়ার্ড না, কিন্তু আমার টেনশন হচ্ছে যে আমি খুব ভারী কিনা। তখন মাস্টার বলে, একদমই না। এবং দেখা যায় মাস্টার তখন আবার খেমকে বলে যে, তুমি যে মন্ত্রটা পাঠ করছো এটা তোমার সোলকে খুব ভালোভাবে সিল করে রাখবে এবং তোমার সোল কোথায় আছে সেটা রামফুয়েং কখনো জানতেই পারবে না। আর বলে যে এখান থেকে আমাদের ডেস্টিনেশন পর্যন্ত রামফুয়েং তোমার কোনো ক্ষতি করতে পারবে না, তুমি একদম সেফ থাকবে। তখন দেখা যায় যে খেম বলে, যেহেতু রামফুয়েং আমাদের পেছনে নেই তাহলে নিশ্চয়ই জেটের পেছনে আছে সে। তখন দেখা যায় মাস্টার বলে যে, হয়তো জেট অনেক সময় সিরিয়াস না, কিন্তু যখন প্রয়োজন হয় তখন সে অনেক বেশি সিরিয়াস হয়ে যায়। তখন দেখা যায় যে খেম বলে যে, হ্যাঁ আমি জানি এবং আমার ভয় হচ্ছে যে ও নিজের কোনো ক্ষতি করে না দেয়। তখন দেখা যায় মাস্টার বলে যে, তুমি চিন্তা করো না, ও একা এটা ফেস করছে না। এই কথা শুনে দেখা যায় যে মাস্টারের মুখের দিকে খেম তাকায় এবং তার মাথার সাথে ও মাথাটা লাগিয়ে চুপচাপ করে বসে থাকে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই যে চার্ন আর জেট দুজনেই পানির ভিতর পড়ে যায় এবং দেখা যায় যে জেটের হুঁশ না থাকার কারণে চার্ন ওর হুঁশ ফেরানোর জন্য ওকে একটা কিস করে ওর ঠোঁটে এবং দেখা যায় যে কিস করার পরে ধীরে ধীরে চার্ন তার জ্ঞান হারাতে থাকে এবং তার চোখ থেকে চশমাটা পড়ে যেতে দেয়। এরপর হঠাৎ করে দেখা যায় যে ওরা ওদের পাস্ট লাইফে চলে যায়, যেখানে দেখা যায় জিনা তার বিয়ে ঠিক হয়েছে এবং সে বসে বসে কান্না করছে। তখনই সেখানে সাইডার চলে আসে এবং সে দরজা বন্ধ করে দিয়ে দেখা যায় যে জিনের কাছে আসে এবং এসে ওকে জড়িয়ে ধরে। তখন দেখা যায় যে ওরা দুজনেই কান্না করে দেয়। তখন জিন বলে যে, তুমি এখানে কিভাবে প্রবেশ করলে? তখন দেখা যায় সে বলে যে, তোমার বান্ধবীদের সাহায্যে আমি এখানে প্রবেশ করেছি। এবং তখন দেখা যায় যে সাইডা বলে যে, তোমাকে অনেক সুন্দর লাগছে বউয়ের সাথে এবং
আজকে আমার চলে যাওয়ার দিন, আজকে আমার ফ্লাইট। তখন দেখা যায় জিনাতা বলে যে আমিও তোমার সাথে যাবো, চলো এখনই আমাদের যেতে হবে, না হলে মা আমাদেরকে দেখে ফেলবে এবং অনেক সমস্যা তৈরি করবে। এই কথা শোনার পর দেখা যায় যে জিনের হাত ধরে সায়োডা এবং বলে যে এটা সম্ভব না, তুমি তোমার মায়ের কথা চিন্তা করো, তোমার অন্যান্য সবকিছুর কথা চিন্তা করো, এবং তুমি যদি এখান থেকে চলে যাও তাহলে তারা অপমানিত হবে এবং তোমার জন্য এটা হোক, সেটা কি তুমি চাও? তখন দেখা যায় জিন কান্না করে দেয় এবং বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলবে সেটাই হবে। সায়েদ তখন বলে যে আজকে যদিও আমি চলে যাচ্ছি, কিন্তু তুমি অন্য কাউকে বিয়ে করো এটা আমি একদমই দেখতে পারবো না, আই এম সরি, আজ আমি তোমার পাশে থাকতে পারলাম না। তখন দেখা যায় যে সায়েদ আরও বলে যে আমি তোমাকে সবসময় ভালোবাসবো, তোমাকে মনে রাখবো। তখন দেখা যায় জিন বলে যে আচ্ছা এমন কি কোনো জায়গা আছে যেখানে সেম সেক্স ম্যারেজ অ্যালাউ আছে? তখন দেখা যায় যে সায়েদা ওর গালে হাত দেয় আর বলে যে এটা একদমই সম্ভব না, আর এটা এখনো কোথাও তৈরি হয়নি। সে আরও বলে যদিও আমরা বিয়ে করতে পারবো না, কিন্তু তুমি সে থাকবে যাকে আমি ভালোবাসি। এবং এই কথা শুনে দেখা যায় যে জিন তখন কান্না করে দেয় এবং সায়রা আরও বলে যে এই জীবন হোক বা অন্য কোনো জীবন, আমি সবসময় তোমাকেই ভালোবেসে যাব। তখন দেখা যায় জিন আবার বলে যে কিন্তু আমি বিশ্বাস করি এরকম একটা জায়গা আছে যেখানে আমরা আবার দেখা হবে আমাদের, এবং আমরা দুজন দুজনকে ভালোবাসবো আর আমরা বিয়েও করে নেব। এই কথা শোনার পর দেখা যায় যে ওরা দুজনেই কান্না করে দেয়। এরপর হঠাৎ করে দরজায় নক আসে এবং সাহেদা চলে যেতে নিয়েও আবার ফিরে আসে এবং গভীর করে জিনকে কিস করে এবং দুজনেই কান্না করতে থাকে। এরপর আমরা আবার বর্তমানে ফিরে আসি। দেখা যায় যে ওকে কিস করার পর চানা আস্তে আস্তে করে তার জ্ঞান হারাতে থাকে এবং তার চোখ থেকে চশমাটা পরে নিতে নেয়। তখনই জেটের হুঁশ আসে এবং সে ওই চশমাটা ধরে ফেলে হাত দিয়ে এবং চানকে উপরে তোলে এবং দেখা যায় যে চান অজ্ঞান হয়ে যায় এবং তখন জেট বারবার করে ওর বুকে পাম্প করতে থাকে যাতে করে ওর সেন্স ফিরে আসে, কিন্তু দেখা যায় যে চান কোনো রেসপন্স করে না। তখন জেট কান্না করে দেয় এবং বলে যে আমরা এই জন্য অবশ্যই আমাদের একসাথে থাকতে হবে এবং তুমি আমার সাথে থাকবে। এই কথা বলার পর দেখা যায় যে সে বারবার সিপিআর দিতে থাকে এবং বুকে চাপ দিতে থাকে আর কান্না করতে থাকে এবং সে আরও বলে যে তুমি ওঠো ওঠো চান এবং তুমি আমার সাথে কথা বলো, তুমি এরকম করে আমাকে ছেড়ে চলে যেতে পারো না। এই কথা বলার পর দেখা যায় যে ও কান্না করতে করতে ওর বুকের ওপর মাথাটা দিয়ে শোয়। এরপর দেখা যায় হঠাৎ করেই চার্নের জ্ঞান ফেরে এবং জেট ব্যস্ত হয়ে যায় আর বলে যে চান চান তুমি কি ঠিক আছো? তখন দেখা যায় যে চান আস্তে আস্তে করে বলে যে তোমাকে চিন্তিত করার জন্য আমাকে মাফ করে দিও, এবং সে আরও বলে যে চলো এই জীবনে আমরা ওই গল্পটা শেষ করি যেটা আমরা একবার শুরু করেছিলাম। এই কথা শোনার পর দেখা যায় যে জেট মাথা নাড়ে এবং বলে ঠিক বলেছো। এই কথা বলার পর দেখা যায় যে জেট গভীরভাবে চানকে চুমু দেয় ওর ঠোঁটে এবং সেটায় চানও রেসপন্স করে। আর এর পরের দৃশ্যে আমরা আবার দেখতে পাই যে ওদিকে রামফুয়েং তখন জেনের ওই কথা শুনে অনেক বেশি রেগে যায় এবং দেখা যায় যে সে জেনের গলা চেপে ধরে এবং ওকে ওখানেই একটা আছাড় মারে। রামফুয়েং তখন মনে মনে ভাবে যে সে এখানেও নেই, তাহলে সে কোথায় আছে? এরপর সে সেন্স করে যে মাস্টার ওকে সেন্স দিয়েছে ওরা সেই পুরোনো বাড়িতে চলে গেছে এবং রামফুয়েংকে তখন বলে যে তুমি আসো আমাদেরকে ধরার জন্য। তখন রামফুয়েং বলে যে একটু পরেই তুমি দেখতে পারবে যে আমি কি করতে পারি। এই কথা বলার পর দেখা যায় যে মাস্টার আর খেম আর কাসেম ওরা সেই মন্দিরের কাছে পৌঁছে গেছে। কাসেম তখন বলে যে আমি অর্ডিনেশন হলে অপেক্ষা করছি তোমাদের জন্য, এবং যখন মিডনাইট পার হয়ে যাবে তখনই আমি বেল বাজিয়ে তোমাদেরকে জানিয়ে দেব। তখন দেখা যায় যে মাস্টার বলে আচ্ছা ঠিক আছে, এবং তখন কাসেম খেমকে বলে যে খেম আমি আশা করি তুমি সেফ থাকবে এবং আমি শীঘ্রই তোমাকে তোমার বার্থডে উইশ করবো। তখন খেম ওকে থ্যাংক ইউ বলে এবং দেখা যায় যে ওরা দুজনেই মন্দিরের ভেতরে প্রবেশ করে এবং ওরা যথাযথ সম্মান জানায় ওখানের যে দেবতা থাকে তাদেরকে, এবং দেখা যায় সেখানে মন কাসেমও থাকে। তখনই সে তার ব্যাগ থেকে সেই অস্ত্রটা নামিয়ে রাখে যেটা সে যে আন্ডারগ্রাউন্ড ট্রিজারের পক্ষ থেকে পেয়েছিল, এবং তখন খেম তাকে জিজ্ঞাসা করে আচ্ছা এটা সেই অস্ত্রটা না যেটা আপনি ওই যে আন্ডারগ্রাউন্ড ট্রিজারের পক্ষ থেকে পেয়েছিলেন? তখন মাস্টার বলে হ্যাঁ, আমি এটা এখানে এনেছি ইনকেস যদি দরকার হয়, কিন্তু আশা করি আমার এটা দরকার হবে না। এই কথা বলে সে ওই অস্ত্রটা একটা জায়গায় রেখে দেয় মূর্তির সামনে। মন কাসেম তখন বলে যে সে কাছাকাছি চলে এসেছে, তোমরা প্রিপারেশন নাও। এরপর দেখা যায় মাস্টার খেমের দিকে তাকায় আর বলে যে তুমি এখানেই মন কাসেমের সাথে অপেক্ষা করবে, একদমই সেক্রেট রিংয়ের বাইরে যাবে না, যা কিছু হয়ে যাক না কেন। তখন খেম মাথা নেড়ে হ্যাঁ বলে এবং দেখা যায় যে মাস্টার ওই মন্দিরের ভেতর থেকে বেরিয়ে আসে এবং সে সামনে এসে দাঁড়ায় আর মন কাসেম আর খেম তারা দুজনে ওদের দিকে ঘুরে বসে, এবং তখনই দেখা যায় মাস্টার কিছু স্পেল পাঠ করে এবং তখনই দেখা যায় রামপুয়েং ওর সামনে চলে আসে এবং খেম ওকে দেখতে পায় আর ঘাবড়ে যায়। তখনই দেখা যায় মাস্টারকে ওকে জাদু দিয়ে ওখান থেকে সরিয়ে দেয় এবং ওর ভেতরে প্রবেশ করতে নিলে দেখতে পাওয়া যায় যে ওই জায়গাটা স্যাক্রেট করা, এবং রামপুয়েং কিছুতেই ওই জায়গার ভেতরে প্রবেশ করতে পারে না, যেন একটা অলের মতো দাঁড় হয়ে আছে ওর সামনে এবং সে বারবার চেষ্টা করতে থাকে। তখন দেখা যায় মাস্টার ওর দিকে ফেরে আর বলে যে তুমি যতই চেষ্টা করো না কেন তুমি ওর ভেতর প্রবেশ করতে পারবে না। রামপুয়েং বারবার চেষ্টা করতে থাকে আর এই দৃশ্য দেখে খেম অনেক ভয় পায় এবং সে একবার মন কাসেমের দিকে আরেকবার রামপুয়েং এর দিকে তাকায়। রামপুয়েং তখন হঠাৎ খেয়াল করে যে মন কাসেমকে, এবং সে বলে ও এখানে একজন মনকো আছে, এবং সে বলে যে বাদারাবন আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই, আপনি আমার পথ থেকে সরে দাঁড়ান, এটা আপনার দেখার বিষয় না যেখানে কি হচ্ছে, এবং আমার ধৈর্য হারা হওয়ার আগেই
তখন দেখা যায় যে মোট কাশিম একবার ওর দিকে তাকায়, কিন্তু আবার চোখ বন্ধ করে ফেলে। এই দৃশ্য দেখে দেখা যায় রামপুং আরো বেশি করে রেগে যায়। সে বারবার করে ওই দেয়াল টপকে ভেতরে প্রবেশ করতে চায়, আর এই দৃশ্য খেমকে অনেক বেশি ভয় পাইয়ে দেয়। তখনই দেখা যায় মাস্টার কিছু একটা স্পেল পরে ফু দেয় এবং সেটা রামপুং এর গায়ে গিয়ে পড়ে। রামপুং ওর দিকে ফিরে, এরপরে দেখা যায় অদৃশ্য হয়ে যায় রামপুং এবং মাস্টারের পেছনে গিয়ে ওকে কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু সেটাও করতে পারে না। আর এই দৃশ্য থেকে খেম অনেক বেশি ভয় পেয়ে সামনে আগাতে থাকে। ওদিকে দেখা যায় রামপুং বলে যে ড্রাগন সামান, তুমি আমাকে সমস্যা তৈরি করার জন্য একটুও ছাড়ো না। তখন দেখা যায় মাস্টার বলে যে তুমি হেরে গেছো, এবং সে আরো বলে যে তুমি যা করেছো তার জন্য এখন প্রায়শ্চিত্ত ভোগ করো। তখন দেখা যায় রামপুং বলে এটা তুমি কেন ভাবছো যে আমি তোমার কাছে হেরে গেছি। তখন দেখা যায় যে মাস্টার বলে যে তুমি যখন এখানে এসেছো তখন তোমার বোঝা উচিত ছিল, দেখো আশেপাশে কোনো সোল নেই এবং কোনো স্পিরিট নেই যারা তোমার কমান্ড মান্য করবে, এবং এখানের প্রত্যেকটা যে সোলকে আমি তাড়িয়ে দিয়েছি যাতে করে তারা তোমার কমান্ড মান্য করতে না পারে। তখনই দেখা যায় যে রামপুং বলে ও আচ্ছা তাই নাকি। মাস্টার তখন আরো বলে যদি তুমি তাদেরকে দূর থেকে ডেকে আনো তারা আস্তে আস্তে তোমার সময় শেষ হয়ে যাবে। এই কথা শোনার পর দেখা যায় যে রামপুং বলে তাহলে তুমি একাই আমাকে ফেস করো। এই কথা বলার পর দেখা যায় যে মাস্টার ওখান থেকে অদৃশ্য হয়ে যায় এবং রামপুং মাস্টারকে খুঁজতে থাকে। রামপুং তখন বলে তুমি কি ভেবেছো তোমার এই অদৃশ্য করার স্পেল তোমাকে আমার কাছ থেকে সেভ করতে পারবে? কখনোই না। তখন দেখা যায় মাস্টার বলে যে কে জানে, ঘড়ি কিন্তু চলছে। এই কথা শোনার পর দেখা যায় যে রামপুং হঠাৎ করেই ওর স্পিরিটটা হাতের মুঠোয় নিয়ে নেয় এবং খেম ভয় পেয়ে যায়। সে বসে পড়ে এবং দেখা যায় রামপুং এর হাতের ভেতর মাস্টারের সেই স্পিরিটটা, এবং এরপরে দেখা যায় যে ওটাকে সে মানুষে পরিণত করে নেয় এবং দেখা যায় যে মাস্টারের গলা চেপে ধরে। রামপুং মাস্টারকে ছুরি দূরে ফেলে দেয় এবং দেখা যায় ওকে একটা স্পেল করে দেয়, যার কারণে মাস্টারের একটা ছুরির মতো ওর জামায় দাগ হয়ে যায় এবং ওর ভেতরে যে নাগারাজার যে শক্তি আছে ওটা বের হয়ে যায় এবং দেখা যায় মাস্টারের অনেক কষ্ট হতে থাকে। ও কষ্টে বসে পড়ে এবং রামপুং তখন বলে যে তোমার এই ননসেন্স কথাবার্তা শোনার আমার সময় নেই। তখন মাস্টার বলে যে ফারায়া নাগারাজের যে দয়া সেটা থেকে তুমি কি করে বাঁচবে। তখন দেখা যায় রামপুং বলে যে আমি ফারায়া নাগারাজকে চ্যালেঞ্জ করছি, পারলে সে তোমাকে বাঁচিয়ে দেখাক। একথা বলার পর দেখা যায় যে রামপুং আবার মাস্টারের কাছে আসে এবং ওর চিবুক ধরে ওকে ওঠায়। খেম তখন মাস্টার বলে কান্না করতে থাকে, কিন্তু দেখা যায় যে মাস্টার আবার রামপুং এর হাত ধরে স্পেল পাঠ করতে থাকে। আর এইগুলো দেখে দেখা যায় রামপুং একটু কষ্ট হতে থাকে। রামপুং তখন বলে আমি তোমাকে বাঁচার জন্য একটা চান্স দিয়েছিলাম, কিন্তু যেহেতু তুমি আমার অপোজিটেই যাবে তাহলে তুমি এখন মরো। এই কথা বলার পর দেখা যায় যে রামপুং আরো জোরে ওর গলা চেপে ধরে এবং মাস্টার তার স্পেল পড়া বন্ধ করে না, সে ওগুলো পাঠ করতেই থাকে। আর এদিকে দেখা যায় যে মন্টু কাশিম সেও ধ্যানে বসেই থাকে। তখনই দেখা যায় কাসিন ওই বেল বাজিয়ে দেয় এবং মাস্টার বুঝতে পারে যে মিডনাইট পার হয়ে গেছে। তখন সে রামপুংকে ওখান থেকে ফেলে দেয় এবং বলে যে তোমার খেলা এখন শেষ, এখন খেম 21 বছরের হয়ে গেছে, অতএব তুমি তোমার কথা রাখো, তুমি এখান থেকে চলে যাও এখন। দেখা যায় যে খেম একটু খুশি হয়, কিন্তু মাস্টার ধাতস্থ হতে একটু সময় নেয়। তখন দেখা যায় রামপুং বলে কেন আমি এটা করব, আমি এটা কখনোই করবো না, এটা এভাবে শেষ হতে পারে না। মাস্টার তখন বলে তুমি তোমার অর্ডার যদি ভঙ্গ করো তাহলে তোমার সোল এখনই মিলিয়ে যাবে। এবং তখন দেখা যায় যে রামপুং বলে যে আমি কি অদা করেছিলাম সেটা আমিই ভালো জানি। এবং তখন দেখা যায় যে খেম বলে রামপুং আমি জানি তুমি তোমার ছেলে হারিয়েছো এবং এটা অনেক বেশি কষ্টের, কিন্তু এর সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি তো এগুলো করিনি। খেম তখন আরো বলে তার থেকে ভালো চলো আমরা একে অপরকে মুক্তি করে দিই, কিন্তু দেখা যায় রামপুং বলে যে না, এটা কিছুই হতে পারে না। মাস্টার তখন বলে যে তোমার খেলা যেহেতু শেষ তুমি এখন যাও, তোমার নিজের কর্ম ভোগ করো। তখনই দেখা যায় যে আশেপাশ থেকে অনেক স্পিরিট দেওয়ার শব্দ শোনা যায় এবং রামপুং বলে ফাইনালি তারা চলে এসেছে। এবং দেখা যায় যে খেম অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সে আশেপাশে তাকায় এবং শুনতে পায় অনেক স্পিরিটরা আস্তে আস্তে তাদের দিকে ধেয়ে আসছে। তখনই দেখা যায় মাস্টারও সেটা সেন্স করতে পারে এবং দেখতে না দেখতেই আশেপাশে অনেক স্পিরিটে ভরে যায়। রামপুং তখন উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে তুমি মনে হয় জানো না, এই আশেপাশেই একটা ব্যাটেল ফিল্ড আছে যেখানে যুদ্ধ হয়েছিল এবং সেখানে অনেক লোক মারা যায় এবং সেই স্পিরিটগুলো ওখানেই ছিল, যেটা তোমার একদমই জানা ছিল না। এবং আমি ডাকা মাত্রই ওরা এখানে চলে এসেছে এবং আমার কমেন্ট অনুযায়ী ওরা এখন সব কাজ করবে। তখন সে আরো বলে যে আমি যখন বলেছিলাম যে খেম 21 বছর হওয়ার আগে মারা যাবে, তখন আমি এটা বলিনি যেটা মিডনাইটে হতে হবে, কারণ খেমের জন্ম হয়েছিল সকাল 6টায়, অতএব সে পর্যন্ত আমার সময় আছে। এই কথা বলার পর দেখা যায় ওই স্পিরিটগুলো মাস্টারকে ঘিরে ধরে এবং ওকে অনেক অত্যাচার করতে থাকে। আর এই দৃশ্য দেখে দেখা যায় খেম একদম ভয়ে জড়সড় হয়ে যায় এবং সে বারবার চিৎকার করতে থাকে মাস্টারের নাম ধরে আর ভয় পেতে থাকে। আর এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।